এইভাবে এল নিনোর পাশাপাশি আমরা লা নিনার জায়গাটাকেও দেখে নিয়েছি। জেট বায়ুপ্রবাহ, এল নিনো এবং দক্ষিণী দোলনের সাথে লা নিনার গুরুত্ব যথেষ্ট বেশি, এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস বলি, ভারতীয় জলবায়ুর ওপর যদি বলো, তাহলে গ্রীষ্মকালে যে আমাদের জুন মাসে উত্তর পশ্চিম ভারতের আবহাওয়া অবস্থা গ্রীষ্ম মৌসুমি বায়ু প্রবাহকে প্রভাবিত করে, উত্তর পশ্চিম আবহাওয়া। এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন করি, পার্থক্য দেখাও পাঞ্জাবের ঘূর্ণবাত এবং তামিলনাড়ুর উপকূলের ঘূর্ণবাতের মধ্যে। 2 নম্বর, দেখো এটা কোনো বইয়ে পাবে না, এটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। গতদিন পড়িয়েছিলাম, সেখান থেকে তৈরি করো। আমরা দেখব উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব হরিয়ানার দিকটাতে গ্রীষ্মকালে একটা গভীর নিম্নচাপ উচ্চতাপীয় অঞ্চল সৃষ্টি হয়। এই অক্ষরেখা, এর যে অক্ষরেখাটা থাকবে এটাকে মনসুন অ্যাক্সেস বলে, সেটা তোমার গাঙ্গেয় সমভূমি বরাবর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে বিস্তার। ফলে সিন্ধু গঙ্গা সমভূমির ওপরে একটা বিশাল নিম্নচাপ অক্ষ থাকবে এবং সেটা ঋতুভিত্তিক, অবশ্যই গ্রীষ্মকালে, শীতকালে থাকবে না, শীতকালে তো পালিয়ে যাবে, ওখানে উচ্চচাপ সৃষ্টি হবে। এই অবস্থানগতভাবে এটা অস্থিতিশীল, তাই এবং নিম্নচাপটাকে মৌসুমি নিম্নচাপ কোষ, মনসুন ট্রাফ আমরা বলি। এই নিম্নচাপ কোষের অক্ষরেখা মানে অ্যাক্সেস কানেক্টেড বিটুইন 2 মার্জিনাল পার্ট অফ দ্য ম্যাটার থ্রু দ্য সেন্টার। এই যে নিম্নচাপ কোষের অক্ষরেখা গাঙ্গেয় সমভূমির উত্তর ও দক্ষিণের মধ্যে নাড়াচাড়া করবে, ফলে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুপুঞ্জের সৃষ্টি হবে এবং তারা তখন প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাবার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই তোমরা ভালো থেকো। কে কতটুকু বুঝলে নিজেদের অংশ। আমি আগামী দিন আবার পরের চ্যাপ্টারটুকুতে যাব। আমি তো বুঝতে পারছি না কে কোনটা পড়াচ্ছে। তোমরা যদি মেসেজে আমাকে পাঠাতে বা ফোনে পাঠাতে যে এইটা পড়া হয়ে গেছে, এই চ্যাপ্টারটা শুরু করুন স্যার, আমি অবশ্যই করব সেই চ্যাপ্টার, অসুবিধা নেই। আজকে আর ইংরেজিতে বললাম না, হ্যাঁ, সময় নেই। অন্য কোনো দিন আবার ইংরেজি ভাইদের জন্য বলে দেবো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, এবার আরেকটা কারণ হচ্ছে এই বিষয়টার উপরে আমরা যদি দেখি, অর্থাৎ মেরু অঞ্চলে জেট বায়ু রাতের আকাশে দেখা যায় কেন, যে উষ্ণতার যে তারতম্যটা সেটা সর্বোচ্চ দিনের বেলায় আর সর্বনিম্নটা রাতের আকাশে। সুতরাং এই তারতম্যটা যতক্ষণ না সর্বাধিক মাত্রায় পৌঁছাচ্ছে ততক্ষণ তো আইসোব্যারিক যে লাইনগুলো আছে, অর্থাৎ সমচাপ রেখাগুলো, সেই সমচাপ রেখাগুলো তো সঠিকভাবে গঠন বা উৎপত্তি করতে পারছে না। যখন সঠিকভাবে গঠন ও উৎপত্তি হয়ে গেল, তখন সেখান থেকে বায়ু তোমার আদান প্রদান করছে চাপের সমতা রক্ষার জন্য ওই পূবালী বায়ুরূপে
কোন দিক থেকে কোন দিকে? না পশ্চিম থেকে পূর্বে। তা আমরা এইবার যাব স্থানীয় জেট বায়ুর কতগুলো বৈশিষ্ট্য এবং ধর্ম নিয়ে আমরা সেখানে আলোচনা করব। আমরা যে জায়গাটায় আমরা একটা জিনিস দেখব যে জেট বায়ুর বৈশিষ্ট্যগুলো রসবি যেভাবে আমাদের কাছে তুলে ধরেছেন বিজ্ঞানী রসবি, সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরেছেন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট বায়ু প্রবাহ রসবি আবিষ্কার করেন, সিজি রসবি। ইন দ্য ইয়ার অফ 1939 কি 1942 এইরকম রেঞ্জটা হবে, আমার অ্যাকচুয়াল ইয়ারটা মনে নেই। হ্যাঁ, এই বিষয়ে গবেষণা শুরু করে বর্তমানকালেও এটা চলছে, অন্যান্য বিজ্ঞানীরা চালাচ্ছেন, নাসার বিজ্ঞানীরা আছে, ফ্রেঞ্চ একাডেমির বিজ্ঞানীরা আছে, আমাদের IMD আছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সায়েন্টিস্টরা ইত্যাদি। তবে ফ্রেঞ্চ একাডেমি অনেকটা বার করে ফেলেছে এটা, আর নতুন নতুন তথ্য। জার্মানির একটা আছে কোলাইস অর্গানাইজেশন, জিও, অবশ্যই ন্যাট জিও। তা এখানে জেট স্ট্রিম ক্রান্তীয় অঞ্চলের 15 কিলোমিটার ওপরে এবং উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে 9 থেকে 12 কিলোমিটার, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে 9 কিলোমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আমি 3টে ল্যাটিটিউডিনাল জোন বলেছি। একটা ক্রান্তীয় অঞ্চল 15 কিলোমিটার, একটা ওয়ার্ম টেম্পারেট রিজিয়ন 9 to 12 কিলোমিটার, and last one cold temperate region, their height 9 kilometer from the sea surface or sea level. ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জেট স্ট্রিম ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে থাকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে যেতে পারে। ঊর্ধ্ব বায়ুমণ্ডলে জিওস্ট্রফিক লটা সেখানে কাটে। এল নিনোর এই জায়গাটায় আমি আরেকটু ব্যাখ্যা করে বলি যে বিষয়টাকে, যে 5টি নিম্নচাপ বিশিষ্ট ওয়াকার কক্ষ দেখলাম, সেগুলো দুর্বল অবস্থা, লো ফেজ। কিন্তু দেখো, স্বাভাবিক অবস্থায় যে ওয়াকার কক্ষগুলিতে নিম্নচাপ থাকে সেটা দুর্বল হলে সেখানে উচ্চচাপ হবে। কারণ নিম্নচাপ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো উচ্চচাপ হবে। যে কোনো তাকে একটা আসতে হবে, চাপের সমতা রক্ষার জন্য হয় তাকে উচ্চচাপে যেতে হবে অথবা তাকে নিম্নচাপে আসতে হবে। খালি ওই চাপ শূন্য অবস্থা, হ্যাঁ, এটি হবে না, এটি হবে না। কারণ পৃথিবীর আবর্তনে একটা বায়ুপ্রবাহ সৃষ্টি হয় এবং সেই বায়ুপ্রবাহটা কোরিওলিস বল, তারপর ব্যালটস ল, তারপর ওয়াকার্স, এরা নিয়ন্ত্রণ করে থাকে। তোমাকে এইগুলো জানতে হবে অনেক বেশি করে, নাহলে তোমরা অনেক পিছিয়ে পড়বে, ভালো করে জ্ঞানের সমৃদ্ধতা খুঁজে পাবে না। হ্যাঁ, আর এটা জানবে যে উত্তরগুলো প্রমিনেন্ট জায়গায় পৌঁছে দিতে পারবে। আচ্ছা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বায়ুচাপ ও তাপের এই পরিবর্তনটাকে আমরা বলছি দক্ষিণ দোলন। তাহলে দক্ষিণ দোলন বা সাদার্ন অসিলেশনটা কি? সাদার্ন অসিলেশন হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বায়ুর চাপ এবং তাপের একটা দুর্বল অবস্থার পরিবর্তন। এর প্রভাবে কী হবে? ভারতের উপমহাদেশে নিম্নচাপের পরিবর্তে গ্রীষ্মকালে
কি হবে? নিম্নচাপ পরিবর্তিত হয়ে গেল, তাহলে উচ্চচাপ হবে। পরিস্থিতি তৈরি হলো। বায়ু কোন দিক থেকে কোথায় যায়, জল কোন দিক থেকে কোথায় যায়? জল যেমন উচ্চ স্থান থেকে নিচু স্থানে, বায়ু তেমনি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তাহলে কে বায়ু নিয়ে যাবে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। কিন্তু হলো কি? হলো না, হলো না তো। তাহলে কি হবে? এখানে কে বলছে? উপমহাদেশে নিম্নচাপের পরিবর্তে গ্রীষ্মকালে উচ্চচাপ। তাহলে উপমহাদেশ কে? পাকিস্তান, ভারতের দাক্ষিণাত্যে। আর কে? বাংলাদেশ, নেপাল, তিব্বত। আর কে? এদিকে মায়ানমার, এরা উপমহাদেশ। ব্রিটিশ কলোনিগুলো। তা অনেকে আমাদের বলতো, এই তোরা কলোনিতে থাকিস। তা আমি বললাম, কেন, কী হয়েছে রে ভাই? তা আমি বললাম, তোরাও তো কলোনিতে ছিলি, তোদের দয়া করেছে বলে তোরা স্বাধীনতা পেয়েছিস। বলছে কীরকম? হ্যাঁ, কেন? ব্রিটিশ কলোনি ভুলে গেলে? ইতিহাস ঘাট, ইতিহাস দেখ, সব পাবি। চুপ করে গেল। আমাদের অনেকে বলে, হ্যাঁ ঘিঞ্জি বাড়ি, রাস্তাঘাট সরু, বাড়িগুলো পাশাপাশি, সব বস্তি প্যাটার্ন হয়ে গেছে। আমি বলি, ভাই তুই কোথায় থাকিস? বলো ফ্ল্যাটে। আমার প্রচুর হাওয়ায়, আমার কিচ্ছু নেই। শোন, ওই ফ্ল্যাটটা হচ্ছে অ্যারিস্টোক্রেট বস্তি। কর্পোরেট নাম শুনেছিস তো? ফ্ল্যাট হচ্ছে কর্পোরেট বস্তি। তুই বল, তোর 1 ফোঁটা জমি আছে? নেই। ওই ঘরটুকুই, ছোট ছোট ঘর, ব্যাস। চুপ, ঠিক থাকো, নিজেকে স্ট্রং রাখো, হ্যাঁ, দুর্বল হয়েও না, হারিয়ে যেও না। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় তাহলে উচ্চচাপ হলো ওখানে, আর নিম্নচাপ হলো আমার এইদিকে অস্ট্রেলিয়ার দিকে। তাহলে উচ্চচাপ থেকে বায়ু এদিকে আসছে। মৌসুমি বায়ু কী করবে? দক্ষিণ থেকে উত্তরে ঢুকবে, পাচ্ছে না, ওই বায়ু তখন চালু রয়েছে। ফলে এইভাবে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেরিতে আসবে, যতক্ষণ না ঠিক হবে কন্ডিশন, স্বাভাবিক অবস্থা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু থেকে অন্তত 10% কম বৃষ্টিপাত হয়ে যাবে। ওই সময় খরা পরিস্থিতির সৃষ্টি হবে। যেখানে যেখানে কম বৃষ্টি হয়, বিলো 60 মিলিমিটার অর 6 সেন্টিমিটার, সেখানে খরা তৈরি হয়ে যাবে। ওসব মাঝারি ফাঝারি বলে কিছু নেই। আচ্ছা, লাস্ট আমরা একটা তথ্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এল নিনো সংজ্ঞা। এটা বইয়ে ছবিটা আছে, ছবিটা ভালো করে একটু দেখে নাও। হ্যাঁ, 1 মিনিটের মতো আমি সেখান থেকে শুরু করে দেবো। এল নিনোর ঘটনা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। প্রথমে বলে রাখি, স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ হলো যিশু খ্রিস্ট, ক্রাইস্ট চাইল্ড। এই বিপর্যয় ডিসেম্বর মাসে বড়দিনে হয় বলে এইরকম নামকরণ করা হয়েছে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের চিলি ও পেরুর উপকূলে, দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল, তাহলে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল আর দক্ষিণ আমেরিকার কি হবে? পশ্চিম উপকূল। প্রশান্ত মহাসাগরের ওটা পূর্ব উপকূল। দুজনেরই উপকূল, একজনের এটা হলে অপরজনের ওটা হবে। 11-এ আমি পড়িয়েছিলাম
ক্লাসে থাকলে এই কথাগুলো এখন মনে করতে পারবে। উপকূল বরাবর মাঝে মাঝে অস্থির অনির্দিষ্ট দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের আগমন হচ্ছে এল নিনো। কোন উপকূল বরাবর? দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের চিলি পেরু উপকূল বরাবর। কোন দিকে যাচ্ছে উষ্ণ বায়ু বা উষ্ণ সমুদ্র স্রোতের অংশ? সেটা যাচ্ছে দক্ষিণমুখী। কেন? ওখানে কে আছে? ওখানে আছে শীতল পেরু স্রোত। তাহলে কোথায় গেল পেরু? শীতল উত্তরমুখী শীতল পেরু স্রোত হারিয়ে গেছে এই তাপচাপের পরিবর্তনে, নষ্ট হয়ে গেছে। ওখানে কে দাঁড়িয়ে আছে? উষ্ণ দক্ষিণমুখী। কোন স্রোত? দক্ষিণী স্রোত। এবার সে কি করছে? নিচের দিকে নামছে, অর্থাৎ হর্ন অন্তরীপের দিকে নেমে আসছে। আসলেই সে আটলান্টিকে প্রবেশ করবে নিয়ম অনুযায়ী, অবশ্যই কোরিওলিস বলের নিয়ম। এবার এই অবস্থায় আমরা দেখব যে এই উষ্ণ স্রোত কখন শুরু হলো বা কখন শেষ হবে আবার এর কোনো নিশ্চয়তা নেই। সারা বছর লেগে যেতে পারে, 6 মাসও লাগতে পারে, আবার 6 দিনও লাগতে পারে। প্রশান্ত মহাসাগরের পূর্ব পশ্চিমে উষ্ণতা ও স্রোতের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম দিকে অর্থাৎ নিউগিনি অস্ট্রেলিয়া দিকে জল বেশ গরম এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এই অংশে তখন পেরু স্রোত বা শীতল পেরু স্রোত প্রবেশ করছে। ফলস্বরূপ পশ্চিম দেশের তুলনায় পূর্ব অংশে অস্ট্রেলিয়ার দিকটাতে তাপমাত্রা অন্তত 5 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকছে। তো 5 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকলে কি হবে? বায়ু প্রবাহিত হতে পারবে না, চাপ বলয়ের পার্থক্য হয়ে যাবে। তা এইভাবে স্বাভাবিক নিরক্ষীয় অঞ্চল বরাবর উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়নবায়ু পশ্চিমা বায়ু পশ্চিম দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠ ও উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে দুটি স্রোত নিরক্ষরেখার দিকে বহিঃস্রোত রূপে পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। বহিঃস্রোত অর্থাৎ বাইরের দিকে যাবে। নিরক্ষরেখার স্রোতগুলো তো ভেতরের দিকে থাকে, ওখানে যাবে না, ওখানে কাউন্টার কারেন্টে পরিণত হবে। এইভাবে আমরা এল নিনোর একটা বিপর্যয় দেখতে পাই। প্রচুর সামুদ্রিক সম্পদ নষ্ট হয়, খাদ্য বিশেষ করে, সেটা মৎস্য খাদ্য হতে পারে, প্ল্যাঙ্কটন হতে পারে, অন্যান্য সামুদ্রিক জীব হতে পারে। প্রচণ্ড গতিতে উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকের উষ্ণ জল পূর্ব দিকে প্রবাহিত হওয়ার ফলে এবং পূর্ব উপকূলের জল শীতল হওয়ার বদলে বেশ গরম হয়ে ওঠায় আমরা এই তারতম্য খুঁজে পাই। আচ্ছা, এইভাবে আমরা আমাদের এল নিনো ও লা নিনা ভাষাটি এখানে আলোচনা করলাম। এল নিনো দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, খুব ছোট করে। লা নিনার বিষয় আমাদের এতটা নেই, কিন্তু ছোট করে একটু বলে দিই যে এই লা নিনা বিষয়টি কি। লা নিনা একটু আগে বললাম, এটা স্পেনীয় শব্দ, ক্রাইস্ট চাইল্ড। কোথায় থাকবে? দক্ষিণ আমেরিকার পেরু উপকূল। কোথায় পেরু উপকূলটা? দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিমে।
ঠিক আছে। লালিনা অ্যাকচুয়ালি উষ্ণ সমুদ্র স্রোত। কোথা থেকে কোন দিকে আসবেন? উত্তর থেকে দক্ষিণে। কোথায়? দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর। কার? দক্ষিণ আমেরিকা। তাহলে এই দক্ষিণ দিকে প্রবাহিত অনিয়মিত উষ্ণ সমুদ্র স্রোত হলো আমাদের কাছে এল নিনো। পক্ষান্তরে জেট বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ করে। আমরা ওই শ্রেণীবিভাগে প্রসঙ্গ একটু আগেই আলোচনা করেছি। আমি প্রশ্নটা দেখলাম, এটা টেস্ট পেপারে পাওয়া এই বছরের। তা বলছে, প্রথম আমি উত্তরটা করে দিচ্ছি। প্রথম যে ইয়েটা আছে সেটা হচ্ছে মেরু সীমান্তের জেট বায়ু, যেটাকে আমরা ইংরেজিতে বলবো পোলার ফ্রন্ট জেট স্ট্রিম বা PF1। আরেকটা আছে উপক্রান্তীয় জেট বায়ু, সাবট্রপিক্যাল জেট স্ট্রিম, STI। আরেকটা রয়েছে তৃতীয়, এটা ক্রান্তীয় পূবালি জেট বায়ু। এটা ইংরেজিতে বলবো ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। তারপরেরটা হচ্ছে রাত্রিকালীন মেরু জেট বায়ু, যেটা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছি, পোলার নাইট জেট স্ট্রিম, PNJ। জে আর নিম্ন উচ্চতার জেট বায়ু, দিস ইজ লাস্ট অ্যান্ড ফিফথ ওয়ান, লো লেভেল জেট স্ট্রিম বা নিম্ন উচ্চতার জেট বায়ু, যেটা ওই 9 কিলোমিটার উচ্চতা থেকে 14 দেখা যাচ্ছে, এইরকম ধরনের। এটা সাধারণত মরিশাস, কেনিয়ার উপকূল, আফ্রিকার ওই উপকূলটার দিকে থাকে। আচ্ছা, আমরা এর পরের আলোচনায় যাব, জলবায়ু নিয়ন্ত্রণে জেট বায়ুর গুরুত্ব কী। এটা 2 নম্বরের একটা প্রশ্ন। আমরা প্রথম যদি দেখি তাহলে বলবো যে পূবালি ক্রান্তীয় জেট বায়ু প্রবাহ, যেটা পূর্ব দিকে পশ্চিম দিকে যাচ্ছে, সেটা কেবলমাত্র উত্তর গোলার্ধে দেখা যায় এবং এর অবস্থান হচ্ছে তোমার অধিকাংশ সময় ভারত মহাসাগরের ওপর থাকে। সেই কারণে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ গোলার্ধ থেকে নিরক্ষরেখা অতিক্রম করতে পারলেও ভারত মহাসাগর বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে না, এমনকি ভারত মহাসাগরের উত্তর দিকেও আসতে পারে না, ওই দক্ষিণ দিকটাতেই অবস্থান করে থাকে। আবার প্রত্যাবর্তন অনেকাংশে এই কারণেই নির্ভর করে, তখনও জেট বায়ু বাধা দিয়ে থাকে। অ্যাকচুয়ালি প্রশ্নটাকে যদি একটু লেন্দি করি, যে 3 নম্বরে নিয়ে যাই এবং প্রশ্নটার কে উদ্ধৃত করি এইভাবে, যে মৌসুমি বায়ুর ওপর আমাদের প্রভাব কী। তা সেখানে সেপ্টেম্বরের প্রথম দিক থেকে গ্রীষ্ম মৌসুমি বায়ু প্রবাহ ভারতীয় তিব্বতের উত্তর পশ্চিম দিক থেকে একটা বঙ্গোপসাগরের দিকে ফিরে যায় বা পশ্চাৎপসরণ শুরু করে এবং ধীরে ধীরে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমন সাধারণ প্রাধান্য বিস্তার করতে শুরু করে ভারতীয় স্থলখণ্ডে এবং বঙ্গোপসাগরীয় জলখণ্ডের ওপরে। ফলে গড়ে 15 কিলোমিটারের মধ্যে, এরকম উচ্চতার মধ্যে, ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে গ্রীষ্ম মৌসুমি বায়ু ভারত ছেড়ে চলে যায়, এটাই নিয়ম। আবার শীতকালে সাইবেরিয়ার উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বায়ু প্রবাহিত হলে হিমালয় পর্বতকে অতিক্রম করে ভারতীয়
উপমহাদেশে প্রবেশ করে। অনেকে বলে হিমালয় পর্বত না থাকলে এখানেও ওই রাশিয়ার মতো বরফ হয়ে যেত। বাস্তবিক ঠিকই বলেছে, কোনো ভুল নেই এতে। তা এইভাবে বাধা দেয় এবং প্রাধান্য বিস্তার করে, বায়ুর আগমনকে নিয়ন্ত্রণ করে। এইভাবে আমরা দেখতে পারি যে যখন প্রবেশ করতে পারছে না এই শীতল বায়ুটা আরও, তার একটাই কারণ হচ্ছে মধ্য অক্ষাংশে পশ্চিমা জেটের দক্ষিণ শাখা রয়েছে। পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে যে জেট বায়ুটা মধ্য অক্ষাংশে, সেটা ট্রপোস্ফিয়ারে ঊর্ধ্বাকাশে আটকে দিয়েছে ওই হিমালয় পর্বতের দিক থেকে আগত বায়ু প্রবাহটাকে, এবং সেটাকে নামিয়ে নিচ্ছে ওই জায়গায় জেট বায়ু প্রবাহ থেকে। তারা ফলে বায়ুমণ্ডলে আবহাওয়া জলবায়ুর খুব বেশি বিঘ্নতা ঘটছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ু প্রবাহের সম্পর্ক। এটা আমি এক্ষুনি আলোচনা করলাম যে কী হলে কি হতে পারে, এই জেট বায়ু সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আচ্ছা, প্রশ্নগুলো লিখে নেবে বা মনে রাখবে, কারণ এখানে তো অনলাইনে আমি করাচ্ছি, প্রশ্নটা বোর্ডে দিতে পারছি না। সেই জন্য বলছি প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, ধরে পরে এখান থেকে ভাগ করে লেখার চেষ্টা করবে। আমরা এই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা পর্বে নিয়ে যাব একটু পার্থক্য ধরনের, এবং সেটা আমাদের জেট বায়ু ছাড়া আর যেটা আছে আমি জানি এল নিনো বা দক্ষিণ দোলনতন্ত্র বা দোলন তত্ত্ব থিওরি, যেটা কনসেপ্ট, এবং এন বা তাদের ফার্স্ট লেটারগুলো নিয়ে আমরা বলি এনসো, ই ফর এল, এন ফর নিনো, এস ফর সাউদার্ন, অ্যান্ড সি ও ফর অসিলেশন। অসিলেশনটা হচ্ছে আবার আমরা দোলন তত্ত্ব, পদার্থবিদ্যার, এটা খুব মারাত্মক জিনিস। অসিলেশন কোথায় পেয়েছিলাম বলো তো আমরা পদার্থবিদ্যা ভূগোলে পড়তে গিয়ে? পৃথিবীর গতিতে। পৃথিবীর গতিতে এই অসিলেশনটাকে কোপার্নিকাস ব্যবহার করেছিলেন, যে ন্যূনতম দূরত্ব এবং সর্বোত্তম দূরত্ব between the sun and planet or sun or earth when around the orbit path resulting not equal কি হবে বলতে পারবে? মেসেজে পাঠাবে। দূরত্ব পৃথিবী এবং সূর্যের মধ্যে সমান হচ্ছে না তো, হচ্ছে কি? কিন্তু অঙ্ক কোষে দোলন তত্ত্বে বলে দেওয়া হলো যে সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করছে। এটা মনে রাখবে, এটা ঋতুর ক্ষেত্রে খুব কাজে দেবে। এমনকি সূর্যের তাপীয় ফলের অবস্থার ওপরে এই বিষয়টা খুব প্রভাবিত করে থাকে। আচ্ছা, আমরা এইবার চলে আসি এল নিনো তত্ত্বে। ভারতীয় উপমহাদেশে পশ্চিমা তোমার মৌসুমি বায়ুর উৎপত্তিতে এখন নাসার বিজ্ঞানীরা মনে করেন এনসো হচ্ছে সবচেয়ে আধুনিকতম তত্ত্ব, থিওরি বা কনসেপ্ট। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে
নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চলে, দ্যাট ইজ 5 ডিগ্রি or 10 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ, পূর্ব পশ্চিমে কয়েকটি ওয়াকার কক্ষ, ওয়াকার সেল, বায়ুর সংবহনের যে অবস্থাটা, ওয়াকার সেল আছে। এই ওয়াকার কক্ষগুলো এল নিনো, দক্ষিণ দোলন এবং মৌসুমি বায়ুপ্রবাহের সম্পর্ক রয়েছে। ওয়াকার কক্ষে 3টে আছে, একটা লো ল্যাটিটিউডে, একটা মিড ল্যাটিটিউডে আর একটা হাই ল্যাটিটিউডে। লো ল্যাটিটিউডেই 3টে ফাংশন কাজ করছে এখানে, এবং সেটা নিরক্ষরেখা এবং ট্রপিক্যাল হাই প্রেশার বেল্ট, যেটাকে আমরা বলছি 0 ডিগ্রি টু 30 ডিগ্রি। তার মধ্যেই সারফেস থেকে ট্রোপোস্ফিয়ারের দিকে এল নিনো, দক্ষিণ দোলন এবং মৌসুমি বায়ুপ্রবাহের সম্পর্ক রয়েছে। এই ওয়াকার কক্ষগুলি যে বছরে স্বাভাবিক পরিচলন ক্রিয়ার মাধ্যমে বায়ুপ্রবাহকে সক্রিয় রাখছে, সেই পর্বকে ওয়াকার কক্ষের স্বাভাবিক বা শক্তিশালী অবস্থা বলছে। যেমন ধরো, এবার খুব বেশি নড়চড় হয়নি, বায়ু উষ্ণ হওয়ায় পরিচলন প্রক্রিয়ায় ঊর্ধ্বাকাশে উঠে গেছে, ঊর্ধ্বাকাশে মেঘ তৈরি করেছে যখন পেরেছে, তীব্র নিম্নচাপে বা ডিপ্রেশন সৃষ্টি করেছে, অবনমিত চাপ, এবং সেই চাপের দ্বারা বৃষ্টিপাত ঘটিয়েছে বা শীতল বাতাসকে প্রবেশ করিয়েছে। এটা আরও অনেক কারণ আছে, এখন বলতে গেলে সময় লেগে যাবে, তো তাই বলছি না, পরে এক সময় আবার বলবো। জানতে চাইলে বলবো, না জানতে চাইলে ব্যাখ্যা করব না। তা সেই পর্বকে ওয়াকার কক্ষের স্বাভাবিক ও শক্তিশালী অবস্থা বলা হলো, হাই ফেজ। এই পর্যায়ে পূর্ব পশ্চিমে 4টে নিম্নচাপ বিশিষ্ট ওয়াকার দেখা যায়। একটা দেখা যাচ্ছে অ্যামাজন অঞ্চলে, একটা মধ্য আফ্রিকা, একটা ভারত আর একটা ইন্দোনেশিয়া। এই 4টে অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের ম্যাপ খুলে মানচিত্র দেখে বসবে, মেলাবে এই সময়টা, দেখবে, এবং অ্যামাউন্ট দেওয়া থাকে কালারে, কালারটাকে ফলো করে অ্যামাউন্টে চলে যাবে, ব্যাস, দেখবে হয়ে গেল। ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে স্বাভাবিক সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে। এল নিনো প্রভাব যদি থাকবে না, তবে এই প্রভাব এই সময় 4টি নিম্নচাপ কক্ষের পাশাপাশি 3টি উচ্চচাপ কক্ষেরও সৃষ্টি হয়। একটা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে, একটা ভারত মহাসাগরের পশ্চিমে, আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। আমরা যে বিষয়টার মধ্যে রয়েছি সেটা হচ্ছে জেট বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ জেট স্ট্রিম। আমরা জেনারেলি জেট স্ট্রিম ফর্ম west to east at an latitude, altitude, not the latitude, 9 to 12 kilometer up. তো এটার দিকে আমরা যদি একটা ক্যারেক্টার খোঁজার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে দেখব যে গতিবেগ ঘন্টায় 100 থেকে 500 কিলোমিটার, এবং এই জেট তরঙ্গ প্রবাহে গতি ধরো 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। 5 থেকে 10 দিনের মধ্যে এটা একদম পরিবর্তিত হয়ে যায়। জেট স্ট্রিমের দৈর্ঘ্যটা আবার বেশি, 100 থেকে 500 কিমি, কিন্তু গড়ে 3000 থেকে 6000 কিলোমিটার প্রস্থ, কয়েক শত কিলোমিটার বেধ
এবং কয়েক কিলোমিটার জুড়ে এই বায়ু প্রবাহিত হচ্ছে। চারিদিকে আঁকা বাঁকা, বিশেষ করে দুই মেরুর দিকে পৃথিবীকে বেষ্টন করছে। উত্তর গোলার্ধে এই বায়ুপ্রবাহ 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রির মধ্যে বিরাজ করছে। জেট বায়ুপ্রবাহের গতিবেগ শীতকালের থেকে গ্রীষ্মকালে বেশি পরিলক্ষিত হয়। মধ্য অক্ষাংশে জেট বায়ুর প্রবাহপথ তরঙ্গাকার, অনিয়ন্ত্রিত, আঁকাবাঁকা। প্রত্যেক গোলার্ধে 3টি তরঙ্গ আছে। ছোট ছোট প্রশ্ন হবে কিন্তু এখান থেকে প্রচুর। জেটবায়ুর তরঙ্গ পৃথিবীর কোথাও স্থায়ী, আবার কোথাও পরিবর্তিত। জেটবায়ুর স্থায়ী তরঙ্গটি 70 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আর 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ওপর অবস্থিত, অর্থাৎ এদিকে 70, এদিকে 150। এই জায়গা জুড়ে গ্রিনউইচের 17 ডিগ্রি অফ ওয়েস্ট আর ইস্ট অফ গ্রিনউইচ 150 ডিগ্রি ইস্ট। জেট বায়ুপ্রবাহ ঋতুভিত্তিক পরিবর্তন লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশে ও শীতে 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বায়ুপ্রবাহ অবস্থান করে থাকে। একটু পরিসংখ্যানগত বিষয় দিয়ে আমি উদাহরণগুলো দিয়েছি। আমি বলতে পারতাম কেবলই পরিসংখ্যান ছেড়ে অন্য দিক দিয়ে, সেটার ক্ষেত্রেও আমি দুটো কথা বলে দিই যে জেট বায়ু একটা সূচক আছে যেটাকে আমরা বলি ইন্ডেক্স, সেটা সাইকেল চক্রাকারে হয় এবং জেট বায়ুর প্রবাহ গতিপথে পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ বা উত্তর দক্ষিণে বড় বড় বাঁক সৃষ্টি করে। ফলে জেট বায়ুর প্রবাহ পথে তরঙ্গের মতো ঢেউ খেলানো হয়ে ওঠে। জেট বায়ুর প্রবাহ পথটা যেহেতু আঁকা বাঁকা করলো, মিয়েন্ডারিংয়ের মতো, আমি নদীর মিয়েন্ডারের কথা বলেছিলাম, পুনরায় 1 থেকে 1.5 মাসের মধ্যে জেট বায়ুর স্বাভাবিক অংশ প্রবাহ পথ ফিরে পায়। জেট বায়ুর স্বাভাবিক অংশটা ফিরে পাচ্ছে এবং জেট বায়ুর প্রবাহ পথের এই প্রকৃতিগত পরিবর্তন বা পুনর্ব্যবস্থা ফিরে আসার ঘটনাকে আমরা ইন্ডেক্স সাইকেল বা এটাকে বাংলায় বললে সবাই মেনে নেয় না, বাংলাটা সূচক চক্র, এইভাবে এর বাংলাটাকে বোঝানো হয়েছে। এটা একটা বৈশিষ্ট্য। এই সূচক চক্রের প্রথম পর্যায় হলো এই জেট বায়ু প্রবাহের যে তরঙ্গগুলো সবচেয়ে সংকীর্ণ থাকে আর 40 ডিগ্রি উত্তর অক্ষরেখার উত্তরে অবস্থান করে। এটা ফার্স্ট সাইকেল। সেকেন্ড সাইকেলে বায়ুর গতিবেগ খুব বেশি হয় এবং 6টি রশ্মি তরঙ্গের মাত্রা এতে প্রকাশ পায়। অনেকে 4টে দিয়েও দেখায়, ম্যাক্সিমামই 4টে দিয়ে দেখায়। তা এটা একটা বৈশিষ্ট্য। ছবি দেখে বুঝতে হবে, ছবি না দেখলে বুঝতে পারবে না, ভালো লাগবে না ক্লাসে। একটু পড়ে নিয়ে দেখে বসলে অনেক জানতে পারতে, অনেক নিতে পারতে। চিন্তা উদ্রেককারী মনগুলো চারিদিক থেকে উন্মুক্ত হয়ে কৌতূহলকে বৃদ্ধি করে দিত আরো। আচ্ছা, পূর্ণ বিকশিত তরঙ্গ
সূচক বা ম্যাচিওর ওয়েভ ইন্ডেক্স, এটা তৃতীয় পর্যায়ে দেখা যায়। এই পর্বে 3 থেকে 6টি রশ্মি তরঙ্গ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে থাকে। একটু আগে বললাম 3 থেকে 6টা রশ্মি তরঙ্গ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে। ছবিটা দেখে তারপর অনুধাবন করার চেষ্টা করো। উপলব্ধিকরণ হয়ে গেলে এরপরে আমি ঢুকি। এই তরঙ্গরেখা বরাবর শীতল মেরুবায়ু ক্রান্তীয় অঞ্চলের দিকে যাচ্ছে, ঠিক আছে, এবং উষ্ণ ক্রান্তীয় মেরুবায়ু মেরু অঞ্চলের দিকে যাচ্ছে। সাপোজ একটা বায়ুর নাম এই পক্ষে বোঝাবার জন্য ইউজ করে নিই, ব্যবহার করে নিই, কারণ আমরা নিয়ত বায়ু প্রভাব করেছিলাম। ক্রান্তীয় অঞ্চলের দিকে মেরুর দিকে যাবে কে? দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে আসবে কে? উত্তর পূর্ব মেরুবায়ু। প্রকৃতি কি? উত্তর পূর্ব মেরুবায়ু শীতল, ঘনত্ব বেশি, বেগ বেশি। পশ্চিমা বায়ু, সেখানে ঘনত্ব কম, আর এই বায়ু গতিবেগ অপেক্ষাকৃত কম। ফলে এইভাবে আমরা বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে থাকি। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাটারের উপর যাব এবং সেটা আলোচনা করা হয় বা আলোচিত হয়ে থাকে। তার আগে আমি একটু যা পড়িয়েছি বন্ধ করব। 12 ক্লাসের ছাত্রছাত্রীরা আজকে আমাদের অনলাইন এডুকেশন সিস্টেমে ক্লাসে উপস্থিত যারা হয়েছ, তারা প্রথমেই উপস্থিত যে আমরা পার্সেন্টেজটা নিয়ে থাকি, অর্থাৎ উপস্থিতির হারটা, রেট অফ পার্সেন্টেজ, সেটা তোমরা আমাকে রেসপন্স করে জানাও। ক্লাস চলাকালীনই জানাবে। ক্লাস চলার পর কেউ উপস্থিত হলে সেটা আর গণ্য করা হবে না, গণ্য করা হবে না। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যাব জেট স্ট্রিমে, অর্থাৎ যার বাংলা নাম হচ্ছে জেট বায়ু প্রবাহ, আর ইংরেজিতে আমরা একে বলে থাকি জেট স্ট্রিম। তো যাই হোক না কেন, আমরা প্রথমে জানব যে জেট বায়ু প্রবাহটা কী। ভূপৃষ্ঠ থেকে 7.5 কিলোমিটার বা 8 কিলোমিটার উচ্চতা এরকম, এবং তার ঊর্ধ্বে 16 কিলোমিটার উচ্চতা, কয়েক শত কিলোমিটার চওড়া, এটা উচ্চতা বলেছি, আর চওড়াটা বলছি প্রশস্ত, যেটাকে আমরা ওয়াইড বলে থাকি, সেটা কয়েকশো কিলোমিটার হতে পারে, 200-300 এরকম, এবং সংকীর্ণ আঁকা বাঁকা, অনেকটা মিয়েন্ডারের মতো, নদীর মতো, বলয়ের মতো প্রবাহিত হবে, তবে শক্তিশালী। এবং এটা সাধারণভাবে দেখা যায় পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এটা মেরু বেষ্টনকারী, পশ্চিম থেকে পূর্ব দিকে, কারণ ক্রান্তীয় বলয়, তারপর হচ্ছে মেরুবৃত্ত বলয়, আর ওপরে রয়েছে মেরুচাপ বলয়, উচ্চ মেরুচাপ বলয়। তা আমরা এই জিনিসটা, এই যে মেরু বেষ্টনকারী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত অধিক শক্তিশালী সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো যে বায়ু প্রবাহটা, এটার আবিষ্কারকর্তা ছিলেন C.G. রসবি। তাই এই বায়ু প্রবাহকে
আমরা রশ্মি তরঙ্গ বলে মনে করি বা পরিচিত করিয়ে দিয়ে থাকি। তার সংজ্ঞা আসতে পারে 1 নম্বরে জেট স্ট্রিমের সংজ্ঞা দাও। 2 আসতে পারে জেট স্ট্রিমের অপর নাম কি। তখন বাংলাটা বললে হবে না, কিন্তু এটা বলতে হবে জেট স্ট্রিম বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। এটা কিন্তু উচ্চ মেরুতে, আবার নিম্ন অক্ষাংশে কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। সুতরাং তোমাকে দুটোই উল্লেখ করে বলতে হবে। প্রশ্নগুলো দিলাম। আচ্ছা, এইবার বইটা নিয়ে তোমাদের হয়তো মোদকের বই, তা মোদকের বইটা নিয়েই তোমরা বসো, ছবিটা দেখবে। আমি তো বই দেখে করছি না, আমি দেখছি আমার ছবিটা যে হাতে আছে, আমি ছবিটা দেখেই ওটা ডেলিভারি করে দিচ্ছি তোমাদের কাছে যে এটা এই। হ্যাঁ, তাতে আমার পক্ষে সুবিধা হয়, তোমাদেরও একটা দিন সুবিধা হবে, আস্তে আস্তে শিখে যাবে। সেই জায়গাটা ধরতে হবে। আচ্ছা, চেষ্টা করো। আমরা জেট বায়ু প্রবাহকে 5 ধরনের দিক থেকে আলোচনা করব। একটা 40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশে, 40-এ কে দাঁড়িয়ে আছে, নিচের দিকে আছে ক্রান্তীয় উচ্চচাপ বলয়, আর ওপরের দিকে আছে মেরুবৃত্ত নিম্নচাপ বলয়। ফলে এই বায়ু প্রবাহে জেট পূর্বমুখী, এই বায়ু প্রবাহ বলয়ে জেট পূর্বমুখী। ঠিক আছে, হয়ে গেল। এবং অনিয়মিত প্রকৃতি। সেকেন্ডটাকে আমরা বলি ক্রান্তীয় অঞ্চলের আরও নিচে অবক্রান্তীয় পশ্চিমা জেট। এটা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, অর্থাৎ উপক্রান্তীয় সাবট্রপিক্যাল ইংরেজিতে আমরা বলে থাকি। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে, নট ট্রপোস্ফিয়ার। আচ্ছা, থার্ড হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু। এইটা একেবারে ক্রান্তীয় অঞ্চলে, এটা নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি, প্রায়ই বলে থাকি যে মৌসুমি বায়ুর উপর প্রভাব ফেলছে। এটা মনে রাখবে ভালো করে। কি বলতে চাইছে এটা সম্পর্কে রশ্মি যেটা আমাদের কাছে ইনফরমেশনটা রেখেছে, সেটা হচ্ছে তিব্বত মালভূমির উত্তাপে প্রচণ্ড উষ্ণ হয়ে ওঠে। কখন? গ্রীষ্ম ঋতু। এবং ভারত আর আফ্রিকার ওপর দিয়ে তখন পূর্ব থেকে পশ্চিম দিকে তোমার জেট বায়ু প্রবাহিত হচ্ছে। আর মৌসুমি বায়ুটা কি করছে? তিব্বতে যদি নিম্নচাপ হয়, প্রচণ্ড উষ্ণতার, তাহলে আরব সাগর বঙ্গোপসাগরে নিম্নচাপ, জল ধীরে ধীরে উত্তপ্ত হয়। ফলে জলভাগের উচ্চচাপ ও নিম্নচাপ থেকে বায়ু ভারতবর্ষে ঢুকবে বা ঢুকতে চাইবে, কিন্তু পারবে না। যেহেতু বায়ু একটা প্রায় অক্ষাংশে, সমান্তরালে বলবো না, তাহলে তো জিওস্ট্রফিক বায়ু হয়ে যাবে, দুটো অক্ষাংশের মধ্যবর্তী বলতে পারি, সেখানে তোমার পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, আর দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে ঢুকবে তোমার মৌসুমি বায়ু, বাধা পাচ্ছে। ফলে মৌসুমি বায়ুকে যত ঢুকতে দেরি করবে বা ঢুকতে বাধা দেবে, তত বেশি বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে, বৃষ্টিপাতের অনিশ্চয়তা হবে, এবং আর্থিক দিক থেকে শস্য ক্ষেত্রে ক্ষতি হবে, আবহাওয়া জলবায়ুর বিঘ্নতা ঘটবে ইত্যাদি। এটা হচ্ছে মৌসুমি বায়ুর ওপর জেট বায়ু প্রবাহের প্রভাব। কোন বায়ু প্রভাব? পূবালি জেট বায়ু। কোন দিক থেকে কোন দিকে যাবে? পূর্ব থেকে পশ্চিমে যাবে। ফোর্থ,
আমাদের আলোচ্য বিষয় মেরু অঞ্চলের জেট। এটা স্ট্র্যাটোস্ফিয়ারে অবশ্য, এবং এটাও সাবট্রপিক্যাল জেট। কেন না, ক্রান্তীয় অঞ্চলের বাইরে অবমেরু অঞ্চলে দিকে এটা ভূপৃষ্ঠ থেকে কম বেশি 30 কিলোমিটার উচ্চতা, একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছে। সেই জায়গাটায় শীতকালে স্ট্র্যাটোস্ফিয়ারের দীর্ঘ রাত্রিকালীন পূর্বে তাপের তারতম্যের কারণে পশ্চিমা জেটবায়ু মেরু অঞ্চলে অবস্থান করে থাকে। আমি আবার বলি, এটা ভূপৃষ্ঠে 30 কিলোমিটার উচ্চতা, শীতকালে স্ট্র্যাটোস্ফিয়ারে। ঊর্ধ্বাকাশ, আচ্ছা, ঊর্ধ্বাকাশ হলে কি হবে? সেখানে দীর্ঘকালীন, অর্থাৎ রাত্রি, যে দীর্ঘ রাত্রি, সেখানে তাপের বিপুল তারতম্যের কারণে পশ্চিমা জেটবায়ু প্রবাহিত হচ্ছে। কোন দিক থেকে কোন দিকে? পশ্চিমা জেটবায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জেটের গতিমুখ এবং গতিবেগ অনিয়মিতভাবে বদলে যায় বা পরিবর্তিত হয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, মেরু অঞ্চলে বা অবক্রান্তীয় অঞ্চলে জেট বায়ু রাতের আকাশে দেখা যায় কেন বা প্রবাহিত হয় কেন? দীর্ঘকালীন শীতকালীন রাত্রে আমরা একটা কথা বলেছি। তাহলে আমরা যদি দেখি, আমাদেরকে বুঝিয়ে পড়তে হবে, বলতে হবে এই জায়গাটাতে যে মেরু অঞ্চল মানে এটা বৃত্তাকার অংশ কমে গেল। পৃথিবী গোলক, বায়ুমণ্ডল এককেন্দ্রিক গোলক, তাই তো? এককেন্দ্রিক গোলক, পৃথিবী তো গোল, তার উপরে বায়ুমণ্ডল, আর তার মাঝখানে রয়েছে এবড়ো খেবড়ো জায়গায় উঁচু নিচুতে বায়ুমণ্ডল, সেও এককেন্দ্রিক। আবার নিচে কে আছে? নিচে কে আছে? গুরুমণ্ডল, সেও এককেন্দ্রিক। তার নিচে কে আছে? কেন্দ্রমণ্ডল। আমি যার জন্য বারবার বলি, ছবিগুলো খুব পরিষ্কারভাবে বোঝাচ্ছে, কোনো নোট পড়ার দরকার নেই। হ্যাঁ, কোনো নোট পড়ার দরকার নেই। মাস্টারমশাইদের বলো যে বোঝাও, ভালো করে বুঝিয়ে দাও যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। নিজে প্রশ্ন করো, ওখানে সহজ প্রশ্নের উত্তর চট করে প্র্যাকটিস করে নিতে পারবে। কিন্তু যত উন্মুক্ত হবে, চিন্তা উদ্বেগকারী প্রশ্ন বার করবে, তত দেখবে সমৃদ্ধ হয়ে উঠছ ওই প্রশ্ন, ওই উত্তরপত্রের ওপরে, ওই বিষয়ের ওপরে। এটা আখের নিজেরই লাভ। যে কোনো সময় যে কোনো উত্তর করার জন্য অন্তত স্বল্প হলেও প্রস্তুত থাকতে পারবে। আর নতুবা আনকোড়া লাগবে, না পারছি না, শুনিনি, জানি না ইত্যাদি বলতে থাকবে। আচ্ছা, এবার দেখো, আমরা বলি মেরু অঞ্চলে গোলক অবস্থাটা কমে যাওয়ায় ওখানে সূর্য তোমার দিগন্তে থাকছে। কি বললাম? দিগন্ত বরাবর। নিজে উঠে দাঁড়িয়ে দেখো আর চোখটাকে মেলে দাও, চোখটা যেখানে গিয়ে দেওয়ালে ঠেকছে ওই বরাবর চতুর্দিকে ঘুরে একটা বৃত্ত করে নাও।
ঘরটাতে, ঘরে একটা বৃত্ত করে নাও, দাগ দিয়ে দেখো, বলো এবার ওখানে সূর্য, তাপ কম হবে না বেশি হবে দিগন্তে, তির্যক, তাহলে তাপ কম, তাপ কম, তাহলে কোথায় উচ্চচাপ হওয়ার কথা, এবং উচ্চচাপ হচ্ছে, শীতলতা বেশি, বায়ুর ঘনত্ব কমে গেল, আয়তন কমে, এই ঘনত্ব বেড়ে গেল, আয়তন কমে গেল, বায়ুর ভার বৃদ্ধি পেল, মাস বা ওয়েট বৃদ্ধি পেল, এবং বায়ু উচ্চচাপে পরিণত হল। এবার উচ্চচাপের বায়ু বন্ধ, সেখানে পূবালী বায়ু প্রবেশ করছে।